এই হিন্দু জাতীয়তাবাদী রাজনীতি বাংলাদেশের মানে হিন্দু সম্প্রদায়ের একটা অংশের মধ্যে খুব পরিষ্কার ভাষায় ইনফিল্ট্রেট করেছে, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে, তাদেরকে পেট্রোনাইজ করেছে। এই পেট্রোনাইজের একটা মানে সংস্থা ছিল ইসকন। ভালো জানবে এই এই ডিপ্লোম্যাটসরা আপনার বিভিন্ন নিয়োগে সরাসরি সুপারিশ এবং হস্তক্ষেপ করত। বিভিন্ন বড় বড় মানে কেনাকাটা, টেন্ডার, বিভিন্ন বড় বড় সরকারি কাজে তারা সরাসরি তাদের মানে তাদের সাথে সম্পর্কিত ব্যবসায়ীদেরকে তারা সুপারিশ করতো এবং কাজ পাইয়ে দিত। জাতীয় তথ্য ভান্ডার লুট হয়ে গেছে, এনআইডি কার্ডের তথ্য ভান্ডার লুট হয়ে গেছে, ড্রাইভিং লাইসেন্সের তথ্য ভান্ডার লুট হয়ে গেছে। এইগুলো নিয়ে কিন্তু এই সরকারের তদন্ত এগুচ্ছে না। অর্থাৎ ভারত চাইতেছে যে তারা যে তাদের যে অপকর্মগুলো করেছে এই অপকর্মগুলো নিয়েও যেন সরকার এগুতে না পারে। যে আপনার লাস্টের যে অংশটা দিয়ে বলি, পৃথিবীতে সবচাইতে সংখ্যালঘু নির্যাতন হয় ভারতে। পৃথিবীতে সংখ্যালঘুদের জন্য সবচেয়ে অনিরাপদ রাষ্ট্র সেটি হলো ভারত। আপনি এটার জন্য খুব মানে রকেট সায়েন্টিস্ট বা খুব বড় রিসার্চার হওয়ার দরকার নাই। আপনি আমাদের যে সোশ্যাল মিডিয়া সাইট আছে এক্স এর ভিতরে 1 ঘন্টা আপনি থাকলে আপনি অসংখ্য ভিডিও, অসংখ্য ফুটেজ, অনেক কিছু দেখতে পাবেন। তো কাজেই ভারতের কোনো নৈতিক অধিকার নাই বিশ্বের অন্য কোনো দেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলার, এটা অত্যন্ত পরিষ্কার। এখন আমাদের সমস্যাটা কি হয়েছে, ভারত দেখছে কেউ যখন মানে কন্টিনিউয়াসলি লুজ বল পায়, একজন ক্রিকেটার সে কন্টিনিউয়াসলি ছক্কা পিটাতে থাকে। হ্যাঁ, আপনি যদি এর কাউন্টারে ইয়র্কার বল দেন বা ডিফারেন্ট বল দেন, তখন কিন্তু মানে বোলার একটু সতর্ক হয়ে খেলে, ব্যাটসম্যান একটু সতর্ক হয়ে খেলে। আমরা এই যে রাবীন্দ্রিক স্টাইলের প্রতিবাদ করছি, আগে তো প্রতিবাদ হতো না, আমরা বলতাম এটা স্বামী স্ত্রীর সম্পর্ক, কাজে স্বামী একটু বকা তো দিতেই পারে। এখন উন্নতি হয়েছে, আমরা প্রতিবাদ করছি। এই যে রাবীন্দ্রিক স্টাইলের প্রতিবাদ, এটাতে ভারতের আসলে কিছু যায় আসে না। ভারতকে যদি থামাতে হয়, ইংরেজিতে একটা মানে প্রবাদ আছে, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। এখন পরিষ্কার রাষ্ট্রীয়ভাবে এবং সাংগঠনিকভাবে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল আছে, সামাজিক সংগঠন আছে, ভারতে যে সমস্ত সংখ্যালঘুদের উপর যে নির্যাতনগুলো হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলা এবং আন্তর্জাতিক মহলে এই বিষয়গুলো তুলে ধরা। আমাদের অনেক প্রবাসীরা আছে, সেই প্রবাসীদের প্রতি আমি আহ্বান জানাবো, তারা যেন ভারতের এই সংখ্যালঘুদের উপরে যে সমস্ত নির্যাতন হচ্ছে এই নির্যাতনগুলো বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং আন্তর্জাতিক ফোরামে তুলে ধরে। আমাদের রাষ্ট্র হিসাবে আমরা ওআইসিতে, বিশেষ করে মুসলিমদের উপরে ভারতে প্রচন্ড রকম নির্যাতন হচ্ছে, ওআইসি সহ বিভিন্ন মুসলিম অর্গানাইজেশন গুলোতে এই বিষয়টা যেন তুলে ধরে। আমরা যদি এই জায়গায় যেতে পারি তাহলে ভারতকে থামাতে পারবো। এই রাবীন্দ্রিক স্টাইলের প্রতিবাদ দিয়ে আসলে ভারতকে থামানো সম্ভব না, এটা হলো প্রথম কথা। আর 2 নম্বর যেটা আপনি বলছেন যে ভারত এটা কেন করছে বা এটা, আমি এই জিনিসটাকে ভারত বলতে চাই না, আমি এটাকে স্পেসিফিক ভাবে বলতে চাই বিজেপি বা ভারতীয় ব্রাহ্মণ্যবাদ। ভারতের সাধারণ মানুষ বা সব মানুষকে ভারত বললে হয় কি, ভারতের সমস্ত মানুষকে। কংগ্রেস থেকেও সেরকম তো পজিটিভ নেগেটিভ মানে আমি 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 আসছি আমি মাঝে মাঝে আসছি এই আমি বলছি, আমি শব্দটা ব্যবহার করেছি কোনটা, ব্রাহ্মণ্যবাদ। কংগ্রেস কারা ই করে মানে ডমিনেট করে, ইভেন যারা বাম রাজনীতি করে তারা কারা ডমিনেট করে, সবই ব্রাহ্মণ্য সম্প্রদায়ের লোকজন। ওই ভট্টাচার্য, ওই ব্যানার্জি, চ্যাটার্জি, এই যে মানে ব্রাহ্মণ সম্প্রদায়, এরা এটা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে বিগত আওয়ামী বা ফ্যাসিস্ট শাসন আমলে বিজেপি ভারতে যে হিন্দুত্ববাদী রাজনীতিটা করে সেই একই ধরনের রাজনীতি বাংলাদেশে প্রচলন করার চেষ্টা করেছে। এবং বাংলাদেশে এই হিন্দুত্ববাদী, বাংলাদেশের যে আমাদের যে সাধারণ হিন্দু জনগোষ্ঠী ছিল তাদের মধ্যে জনগোষ্ঠীর একটি অংশকে তারা হিন্দু জাতীয়তাবাদী, ভারতে যে বিজেপি স্টাইলের যে জাতীয়তাবাদ, যেটার মূল লক্ষ্য হলো যেটা মূলত আসলে মুসলিম বিদ্বেষী, হ্যাঁ, এই হিন্দু জাতীয়তাবাদী রাজনীতি বাংলাদেশের মানে হিন্দু সম্প্রদায়ের একটা অংশের মধ্যে খুব পরিষ্কার ভাষায় ইনফিল্ট্রেট করেছে, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে, তাদেরকে পেট্রোনাইজ করেছে। এই পেট্রোনাইজের একটা মানে সংস্থা ছিল ইসকন। হ্যাঁ, এই পেট্রোনাইজের একটা সংস্থা ছিল ইসকন, তাদেরকে দিয়ে এই ফাংশন গুলো করানো হতো। এখন ভারতের যে রাজনীতি আপনি দেখেন, ভারত কি করেছে, ভারতের সাথে প্রতিবেশীদের
কারোর সাথে কোনো সম্পর্ক নাই, চারিদিকে মরুভূমি। এই মরুভূমির মধ্যে একমাত্র মরুদ্যান ছিল বাংলাদেশ। হ্যাঁ, যার সাথে ভারতের সম্পর্ক ছিল। কেন সম্পর্ক ছিল? কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতেন, আমি ভারতকে যা দিয়েছি তা মানে ভারত সারা জীবন মনে রাখবে, এবং যা দিয়েছি মানে বিনামূল্যে দিয়েছি, এর প্রতিদান আমি চাই না। হ্যাঁ, এই যে প্রতিদান চাই না, এই কারণেই ভারতের সাথে এই সম্পর্কটা মানে আমাদের এই যে মরুদ্যানের মতো সম্পর্কটা ছিল। কারণ ভারত তার সমস্ত প্রতিবেশীদের কাছ থেকে শুধু নিতে জানে, কিন্তু প্রতিবেশীদের বিনিময়ে কিছুই দিতে জানে না। আমরা ভারতকে অনেক সবকিছু দিয়েছি, বিনিময়ে তিস্তা নদীতে শুধু একটা টোকেন চেয়েছিল শেখ হাসিনা, যে তিস্তা নদীতে 1 ঘটি জল দাও। সেই 1 ঘটি জল তিস্তা নদীতে 15 বছরে আনতে পারে নাই। সবকিছু দেওয়ার বিনিময়ে, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি করার বিনিময়ে, পুরো দেশটাকে তুলে দেওয়ার বিনিময়ে সে 1 ঘটি জল পায় নাই। কিন্তু ওই তারপরেও আমরা ভারতের প্রেমে, ভারতের মোহে আমরা গদগদ ছিলাম। এই কারণেই এই মরুদ্যানটা ছিল। এখন এরপরে যখন এরকম একটা ব্যাপার হয়েছে, তখন ভারতের লোকজন, ভারতের অনেকেই বলেছে যে না, এইভাবে একটা প্রতিবেশীর সাথে সম্পর্ক হয় না, একটা দলের সাথে সম্পর্ক করা উচিত না, সব দলের সাথে এবং বাংলাদেশের জনগণের সাথে সম্পর্কটা করা উচিত। কিন্তু ভারত তার সমস্ত ডিম একটা ঝুড়িতে রেখেছিল। এর একটা বড় কারণ আমি আপনাকে আজকে বলি। এখানে যে সমস্ত ভারতের মানে এম্বাসিতে যে সমস্ত ডিপ্লোম্যাটসরা থাকতো, আপনি নিশ্চয়ই জানবেন, হাসিন ভাই আরো ভালো জানবে, এই এই ডিপ্লোম্যাটসরা আপনার বিভিন্ন নিয়োগে সরাসরি সুপারিশ এবং হস্তক্ষেপ করত। বিভিন্ন বড় বড় মানে কেনাকাটা, টেন্ডার, বিভিন্ন বড় বড় সরকারি কাজে তারা সরাসরি তাদের মানে তাদের সাথে সম্পর্কিত ব্যবসায়ীদেরকে তারা সুপারিশ করতো এবং কাজ পাইয়ে দিত। এর বিনিময়ে তারা একটা মোটা অঙ্কের তারাও মানে এই মানে লাভবান হয়েছে। এবং এইখানে গত 15 বছরে যে সমস্ত ভারতীয় দূতাবাসে কর্মকর্তারা ছিল, তারা বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে তারা একইভাবে এই যে আওয়ামী আলিগার্করা যেভাবে লুটপাট করেছে, এরাও লুটপাট করেছে। এরা দেশে ফিরে গিয়ে এরা একটা নেক্সাস তৈরি করেছে। এই এই যে ডিপ্লোম্যাটসরা, এরা ভারতীয় সাউথ ব্লককে কন্টিনিউয়াসলি হাসিনার পক্ষে পরামর্শ দিয়েছে এবং সব ডিম একটা ঝুড়িতে রেখেছে। এবং এরপরে 5 তারিখে যখন মানে তারা এমন ভাবে করেছে যে হাসিনাই বোধহয় বাংলাদেশে সারা জীবন থাকবে, কোনোদিন হাসিনার পতন হতে পারে না। তো এই যে একটা ভারতের মতো একটা অত বড় দেশ, এত মানে তাদের এত মানে কূটনৈতিক দক্ষতার পরেও এরকম একটা মানে সব ডিম একটা ঝুড়িতে রাখা যে একটা বিপজ্জনক হতে পারে, সেটা তারা কখনো খেয়াল করে নাই। ফলে 5 তারিখে যে বিপ্লবটা মানে এই পতনটা হয়েছে, সেই পতনটা একই সাথে যেমন শেখ হাসিনার পতন হয়েছে, ঠিক তেমনি বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের পতন হয়েছে। হ্যাঁ, এবং শেখ হাসিনার পতন যাওয়ার পরে তো এরকম ফুসে ওঠেনি, যেটা আমরা দেখতে পাচ্ছি যে চিন্ময় গ্রেফতার হওয়ার পরে যেটা হয়েছে। আমি 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 আসছি এখানে, আমি এখনই এখানে আসছিলাম। সেটা হলো যে এই যে 5 তারিখে যে ভারতীয় আধিপত্যবাদের যে পতন হলো, এখন হাসিনার যখন পতন হয়েছে, দেখেন আওয়ামী লীগের সব লোক, কোনো লোক কিন্তু প্রতিবাদ করে নাই, তারা সবাই পালিয়ে গেছে, তারা গা ঢাকা দিয়েছে, যে যেখানে পেরেছে। বরং নতুন যে সরকার এসেছে, সেই সরকারকে কোনো না কোনো ভাবে ম্যানেজ করে আত্মরক্ষা করার চেষ্টা করছে। কিন্তু এখানে ভারতের একটা বড় সমস্যা হয়ে গেছে, সেটা হলো যে ভারত এই বাংলাদেশে গত 15 বছরে তার অর্থনৈতিক, বাণিজ্যিক, মানে কূটনৈতিক, সামরিক নানা ধরনের স্বার্থ কেন্দ্রিক যে নেটওয়ার্কটা তৈরি করেছে, এই পুরো নেটওয়ার্কটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। ভারত এখন চাইছে এই মানে এই নেটওয়ার্কটা বা তার এই যে বহুমুখী স্বার্থ, এই স্বার্থটা সুরক্ষা নিশ্চিত করতে, এবং বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশের বর্তমান সরকারের কাছে, এবং এখন যে সমস্ত রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, মিডিয়া সহ যারা এখন দেশে আছে, তাদের সবার মাধ্যমে তাদের একটাই চাওয়া, যে বাংলাদেশে শেখ হাসিনার আমলে ভারত যে সমস্ত মানে স্বার্থ মানে হাসিল করে নিয়েছে, সেই স্বার্থগুলো যেন অটুট থাকে, নাম্বার 1। নাম্বার 2 হলো তারা আরেকটা জিনিস চায়, সেটা হলো তাদের এখানে যে সমস্ত নেটওয়ার্ক তারা তৈরি করেছে, সেগুলো তারা অটুট রাখতে চায়। এবং যে অপকর্মগুলো করেছে ভারত, এই যে আমাদের বাংলাদেশ ব্যাংক লুট, আপনি দেখেন, এই হাসিন ভাই অবশ্যই বলা উচিত, পিলখানা মানে ভারতীয় স্বার্থ বিরোধী, ভারতীয় স্বার্থে আঘাত আনতে পারে এই সরকার কিন্তু গুম নিয়ে কথা বলছে, কিন্তু পিলখানা নিয়ে অত কথা বলছে না। আপনি বাংলাদেশ ব্যাংক লুট নিয়ে কথা বলছে না।
আপনি এই যে আমাদের জাতীয় তথ্য ভান্ডার লুট হয়ে গেছে, এনআইডি কার্ডের তথ্য ভান্ডার লুট হয়ে গেছে, ড্রাইভিং লাইসেন্সের তথ্য ভান্ডার লুট হয়ে গেছে, এইগুলো নিয়ে কিন্তু এই সরকারের তদন্ত এগুচ্ছে না। অর্থাৎ ভারত চাইতেছে যে তারা যে তাদের যে অপকর্মগুলো করেছে এই অপকর্মগুলো নিয়েও যেন সরকার এগুতে না পারে, এই জন্য তারা বহুমুখী ভাবে তারা চাপ সৃষ্টি করছে বাংলাদেশে। এখানে ওই যে থোয়াই চিং আছে, ও বলবে বাংলাদেশে যখন ভারত মানে ভারতীয় মানে পছন্দের সরকার না থাকে, ভারত তিনটা মানে জায়গায় হিট করে। একটা হলো বাংলাদেশকে মৌলবাদী জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। 2 নম্বর হলো সংখ্যালঘু নির্যাতনের একটা আবহ তৈরি করে। 3 নম্বর হলো আপনার পার্বত্য চট্টগ্রামে তারা দিয়ে একটা হিট করার চেষ্টা করে। আপনার এই অনেকগুলো টক শোতে আমি পার্বত্য চট্টগ্রামের ইস্যু নিয়ে বলেছি। এখানে পাহাড়ের একজন লোক আছে থোয়াই চিং, সে অত্যন্ত সচেতন, আমি জানি, সে নিশ্চয়ই বলবে। আর সংখ্যালঘুর যে বিষয় যেটা নিয়ে আজকে আমরা কথা বলছি, আপনি বলেন। হ্যাঁ, আমি শেষ করছি। এই মুহূর্তে বাংলাদেশের কোথায় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে? চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তিনি বিগত 15 বছরে তার কর্মকাণ্ড ছিল সরকারি স্বার্থের আওয়ামী ফ্যাসিবাদকে, এবং তার অসংখ্য বক্তব্য আছে শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখা এবং আওয়ামী লীগের এই যে বিভিন্ন যে মানে মন্ত্রী এমপি তাদের পিছনেই সে ঘুরেছে, তাদের জন্য সে কাজ করেছে। এখন আপনি যখন মারবেন তখন আপনি আওয়ামী লীগ, আর যখন মার খাবেন তখন গেরুয়া পোশাক আর টিকি দেখিয়ে বলবেন আমি সংখ্যালঘু, এইখান থেকে বেরোতে হবে। হ্যাঁ, উনি যখন রাজনীতি করেছে উনি তখন আওয়ামী লীগের রাজনীতি করেছে। এখন যখন উনি মানে স্বাভাবিকভাবে পলিটিক্সে তো আপনি অপোনেন্ট থাকবে, আপনি সবসময় পলিটিক্স করবেন, পলিটিক্সের শিকার হবেন না তা তো না। আপনি যখন পলিটিক্স করবেন তখন আওয়ামী লীগের পলিটিক্স করবেন, আর যখন আওয়ামী লীগের পলিটিক্সের যখন আপনি পাল্টা পলিটিক্সের শিকার হবেন তখন আপনি আপনার টিকি ঝুলিয়ে বলবেন যে আমি সংখ্যালঘু, আপনি আপনার গেরুয়া পোশাক দেখিয়ে বলবেন আমি সংখ্যালঘু। এই যে সংখ্যালঘু রাজনীতি, আমার একটা বইয়ের নাম আছে সংখ্যালঘু রাজনীতি, যেটা ইংলিশ ভার্সন আমি বলেছি দ্য মাইনরিটি কার্ড। এই যে মাইনরিটি কার্ড বা সংখ্যালঘু রাজনীতি, এই জায়গা থেকে আসলে আমাদের দেশের মানুষের কাছে পরিষ্কার করতে হবে যে এটা সংখ্যালঘু নির্যাতন না, এটা সংখ্যালঘু রাজনীতি, এটা মাইনরিটি কার্ড, এবং সারা বিশ্বের কাছে এটা প্রমাণ করতে হবে। কিন্তু বর্তমান সরকার এই বিষয়গুলো আমি মনে করি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে না। হ্যান্ডেল করতে কেন পারছে না সেটা আজকে আমরা এই যে আমাদের আলোচিত সাংবাদিক ইলিয়াসের ভিডিওতে আমরা কিছু কথা পেয়েছি, সারা দেশের মানুষ দেখেছে। এই সরকারের ভিতরে আবার আরেকটা সরকার আছে, যে সরকার ভারতীয় স্বার্থকে অটুট বা অক্ষুণ্ণ রেখে সবকিছু করতে চায়, অর্থাৎ চেঞ্জটা চায়, কিন্তু আবার সেখানে আবার ভারতীয় স্বার্থও নিশ্চিত করতে চায়। এই কারণটাতে আবার মানে এই একটা দ্বন্দ্ব বেঁধেছে, সেই দ্বন্দ্বের কারণে আজকের আমরা এই পরিণতির মধ্যে হয়েছে। আমি এই পর্যন্ত বলে শেষ করছি।